চায়ের দেশের সবুজ পাতাগুলোকে পেছনে ফেলে পৌঁছাতে হবে সবুজ এক অরণ্যে। শ্রীমঙ্গল থেকে মাত্র 10 কিলোমিটার দূরের গন্তব্যের নাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই পথ ভাঙার গান যেন সেই আনন্দের সুরেই। আকাশের নীলের সাথে বনের সবুজের অদ্ভুত এই সখ্য যেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক অসাধারণ দৃশ্য, যেখানে হয়তোবা এখন আর বাঘের গর্জন শোনা যায় না, তবে নাম জানা এবং না জানা অনেক পাখির ডাকাডাকিতে মন হবে মন্ত্রমুগ্ধ। সবুজ এই অরণ্য আছে সেলুলয়েডের রঙিন পর্দাতেও। সেই গল্পটাও বেশ পুরনো, ভাষা আন্দোলনের মাত্র 4 বছর পর 1956 সালে। ছবিটি হলিউডের নাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যে ছবিটি জিতে নেয় অস্কারও। যদিও ছবিটির এই দৃশ্যটির মতো লাউয়াছড়া রেললাইন আজও সেই সমন্ত্রালয়েই চলমান, শুধু লাখ টাকার হাতিতেই অঙ্কের হিসাবটা গরমিল। চোখ চারপাশ জুড়ে ঘুরলেও দেখা মিলবে না কোনো হাতির। তবে এই বনে থাকা উল্লুক এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। নয় দশক আগে ব্রিটিশরা সিলেটের ভানুগাছি এলাকার প্রাকৃতিক বন কেটে কৃত্রিমভাবে যে বনায়ন করেছিল, তাই আজকের লাউয়াছড়া। সবুজ এই বনের জানা অজানা গল্প নিয়েই এবারের পদযাত্রা। বাংলার বন বাংলার প্রাণী টিমের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোস্তফা ফিরোজ ও তার দল। তাদের সাথে হাজারো কথার মাঝে উঠে আসবে লাউয়াছড়া বনের বর্তমান হাল হকিকত। ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশ না পুরো ভারত উপমহাদেশের সব জায়গার বনগুলিকে কেটে কেটে আবার নতুন করে প্ল্যান্টেশন করা হয়, তো এটাকে বলে ব্লক প্ল্যান্টেশন। তো তখন তারই অংশ হিসাবে অ্যাকচুয়ালি 1926 সাল থেকে 52 পর্যন্ত এই আমাদের ওয়েস্ট ভানুগাছ রিজার্ভ ফরেস্ট, যার অংশ লাউয়াছড়া, এই অংশে ব্লক প্ল্যান্টেশন করা হয়। এখানে মাত্র অল্প কয়টা স্পিসিস তখন প্ল্যান্টেশন করা হয়, তার মধ্যে ছিল আমাদের টিক, চাম, বিশেষ করে যেগুলিতে টিম্বার রিলিং প্ল্যান্ট সেগুলি। কিন্তু পরবর্তীতে গত প্রায় 60-70 বছর এই জায়গায় অ্যাকচুয়ালি ডিস্টারবেন্স ছিল না। তো না থাকার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে প্রাকৃতিকভাবে যেসব বনের যেসব অন্য প্রজাতিগুলি আসে, সেই প্রজাতিগুলি এখানে চলে আসছে। বিশেষ করে আমাদের বিভিন্ন প্রায় 10 প্রজাতির ডুমুর এবং অনেকটি ফ্রুট ইল্ডিং প্ল্যান্টগুলি, যার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি পুরো বনটা গত এই 70-80 বছরে একটা মানে প্রাকৃতিক বনের রূপ পায়, যদিও এটা মেজরলি প্ল্যান্টেড ফরেস্ট। আয়তনে ছোট হলেও এ বন যেন দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্য প্রাণী, কীটপতঙ্গ ও পাখির শব্দ শোনা যায়। গবেষকরা বলছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে 167 প্রজাতির উদ্ভিদ, 28 প্রজাতির উভচর, 52 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি এবং 45 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। –1990 সালে আমরা যখন কাজ শুরু করি, তখন এখানে প্রতি হেক্টর জায়গায় গাছ ছিল 170টার মতো। এখন এটা 100-র অনেক নিচে। আমাদের যদি গাছই না থাকে তাহলে তো বনের অন্য প্রাণীদের সাপোর্ট করার কোনো সুযোগ থাকে না। লাউয়াছড়ার একটা বড় জায়গা হচ্ছে যে এখানকার ডুমুর গাছ। এখন যে ফল উৎপন্ন করা যেসব গাছগুলি, সেগুলির একটা বড় অংশ এখনও আছে আমাদের লাউয়াছড়ায়, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এখনও প্রায় 200-র উপরে প্রজাতির পাখি আমাদের এই লাউয়াছড়ায় পাওয়া যায়। এবং আমাদের
স্তন্যপায়ী প্রাণীর সংখ্যাও লাউয়াছড়াতে প্রায় 45টা প্রজাতি। তো ফলে এটার কারণটাই হচ্ছে ওই যে ডুমুর এবং অন্যান্য যে ফল উৎপন্নকারী যেসব গাছগুলি সেগুলি সংখ্যায় থাকায়, কিন্তু কাঠ উৎপন্নকারী যেসব গাছগুলি বড় গাছ সেগুলির সংখ্যাটা কমে গেছে। এবং এটাতে সমস্যা হচ্ছে যারা আর্বোরিয়াল, আমরা বলি যে গাছ থেকে গাছে শুধুমাত্র গাছের উপরে যারা থাকে তাদের চলাচলের জন্যই কিন্তু অসুবিধাটা হয়। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে সকাল থেকে প্রায় 1 ঘন্টার পায়ে হাঁটা পথ অতিক্রম করেছি। তবে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাণীর সন্ধান পেলেও মায়া হরিণের যে বিচরণ ক্ষেত্র এই লাউয়াছড়া, সেই মায়া হরিণের সন্ধান আমরা পাইনি। তবে আমরা খুব স্পষ্টভাবে দেখছি যে এই রাস্তা দিয়ে কিছু মায়া হরিণ হেঁটে গেছে, কারণ এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এই পায়ের ছাপটি মায়া হরিণের। তার মানে আজকেই হয়তো কি আমরা আসার কিছুক্ষণ আগে মায়া হরিণ এই পথ অতিক্রম করে অন্য কোনো জায়গায় হয়তো গিয়েছে। বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী উল্লুকের জন্য এ বন বিখ্যাত। বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে। উল্লুকের সন্ধানে আমরাও বনের গহীনে, কিন্তু দেখা পাওয়াটা যেন তাদের মর্জি, আর তাই অপেক্ষা। আমরা এই মুহূর্তে আছি লাউয়াছড়া বনের সবচেয়ে কোর জায়গা, যেখানে সবচেয়ে বেশি গাছপালা, সেই জায়গাটায় আমরা আছি। আমরা ঠিক শুনতে পাচ্ছি কিছু কল শুনতে পাচ্ছি, এটি কি আসলে গিবন বা উল্লুকের ডাক সম্ভবত। তো আমরা এখন উল্লুকের সন্ধানে যাব। উল্লুক এখন ডাকা মানেই হচ্ছে তারা তাদের বাসস্থান ছেড়ে তারা যাবে হচ্ছে খাবারের সন্ধানে, আর আমরাও উল্লুকের সন্ধানে তাদের পেছন নিব। আমরা মনে হয় রাস্তা পেয়ে গেছি। চেষ্টা করছি রেল লাইনের ধারে উঠবার, কারণ আমরা যে উল্লুকের যে ডাকটা পেয়েছি এটি মূলত রেল লাইনের আশপাশেই। তো দেখি, আমরা খুব আশাবাদী। কেউ যদি গবেষণার জন্য এই রাস্তা ফলো করে তাকে অবশ্যই স্মরণ রাখতে হবে এখানে প্রচুর বেত গাছ, এবং বেত গাছের এত বেশি কাটা যে একটু অসচেতন হলেই শরীরে কাটা বিদ্ধ হতে পারে। তাই সতর্কতার সাথে রাস্তা পার ধরতে হবে। আশপাশের যে বড় গাছগুলো আছে সেই গাছগুলোতে এই গিবনের সন্ধান করব। দেখি আমরা উল্লুক পাই কিনা। আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের উল্লুক দেখাতে। অবশেষে দেখা মিলেছে ধূসর আর কালো পশমে আবৃত উল্লুকের। এই বনে যে কটি উল্লুকের পরিবার থাকে এটি তাদের একটি। পুরুষের পাশাপাশি 4 সদস্যের পরিবারে একটি বাচ্চা সহ মা উল্লুকও আছে, আর দেখতে কালো দুটি পুরুষ উল্লুক। আমাদের এখানে 11টা গ্রুপ আছে। 11টা গ্রুপে সব মিলিয়ে 40-এর কাছাকাছি। এই পুরো রেল লাইনটা আমাদের এই লাউয়াছড়াকে 2 ভাগ করে ফেলছে। তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে একই গ্রুপের 2 দিকেই তাদের হোম রেঞ্জ পড়ে গেছে। এখন ওদেরকে একই দিনে দেখা যায় সকালের দিকে থাকতে হয়, দুপুরের দিকে আসতে হচ্ছে। তো সে কারণে ওদের এই গাছগুলি যেখানে একটার সাথে একটা লাগানো আছে ওইটার উপর দিয়ে ওরা পার হয়।
তো এই জন্য ওদের অনেক বেশি ঘুরতে হয়। অ্যাকচুয়ালি এরা তো সম্পূর্ণভাবে ফরেস্টের উপর ডিপেন্ড করে, এরা কিন্তু ফরেস্টের বাইরে যায় না। ফরেস্টে যে শুধু টিম্বার ইল্ডিং প্ল্যান্ট না, এখানে যে ফ্রুট ইল্ডিং প্ল্যান্টগুলি এগুলিকে রাখতে হবে। যেমন হচ্ছে আমাদের ফিগ বা ডুমুর, যেমন আমাদের লাউয়াছড়াতে 10 প্রজাতির ডুমুর পাওয়া যায়, এবং ডুমুরটা কিন্তু একই গাছ, একই প্রজাতির গাছ সারা বছর এরা ফল দেয়। আর ডুমুরটা এই আমাদের যে শুধু উল্লুক না, বিভিন্ন পাখি, অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, আমাদের অন্যান্য বানর, এদের সবাইকেই কিন্তু প্রধান খাদ্যটা দেয় কিন্তু এই ডুমুর। তো ফলে এই ডুমুরটাকে যদি ন্যাচারালি করতে দেওয়া যায়, নষ্ট না করা যায়, কাটা না হয়, শীতকালে না পোড়ানো হয়, এই ডুমুর কিন্তু হবে। উল্লুক অভিযান সফল, তাই এবার অন্য পথে, অন্য প্রাণীর সন্ধানে। এই বন যেন কাঠবিড়ালির বিচরণ ক্ষেত্র। একটা দুটো নয়, অসংখ্য কাঠবিড়ালির এই ছুটোছুটি আপনাকে নিয়েও যেতে পারে শৈশবের পাঠ্য বইয়ে। মনে পড়ে যেতেও পারে কবিতার দু একটি লাইন। সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, সকাল দুপুর বিকেল সব বেলাতেই সন্ধান মেলে লেজ নাড়ানো এই কাঠবিড়ালিদের, যে নৃত্যের ছন্দেই তারা আমন্ত্রণ জানায় বিপরীত লিঙ্গকে। মূলত এরা ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান হতে বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে সিড, যেসব ফলের ভিতরে বীজ থাকে তার সেটা ভেঙে খায়, এবং একই সাথে ফুলও খেয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময় অকেশনালি যে গাছের বাকল, তারপরে গাছের বাকলের সাথে যে কোনো ইনসেক্ট পায় সেগুলোও খায়। তবে মূলত তারা ফ্রুটটা বেশি প্রেফার করে, কারণ যে কোনো ফলই হচ্ছে বলবো নিউট্রিয়েন্ট রিচ। কারণ যদি কোনো একটা ফল খায়, তার যে এনার্জিটা দেবে সেটা কিন্তু আপনার গাছের বাকল বা পাতা থেকে দেবে না। সামনে ব্রিডিং টাইম আসবে, এরা অনেক স্কুরেলি নেস্টিং শুরু করবে সামনে, এবং এরা কোনো একটা গাছে থাকে, হয়তো এই এরিয়ায় যেগুলো আছে হয়তো 2টা বা 3টা গাছে এরা থাকে। তো এখন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, এরা কিন্তু তাদের রুস্টিং প্লেসে ফিরে যাবে। সময়ের অভাবে কাঠবিড়ালিদের কাছ থেকে পেয়ারা কিংবা বাতাবি লেবুর আবদার করা হলো না। আলো কমে আসছে, তাই বন থেকে বের হচ্ছি। কিন্তু বানরের এই পরিবারটির বৈদ্যুতিক তারকে তোয়াক্কা না করে গাছের ডাল বেয়ে রাস্তা পারাপার থমকে দেয় আমাদের যাত্রাকে। আবার বন ছেড়ে শহরের দিকে রওনা দিয়েছি, কিন্তু বন থেকে বের হতে না হতেই অনেকটা আচমকাই দেখা হয় শখানেক বানরের সাথে। দিন শেষে হয়তো বেরিয়েছে খাবারের সন্ধানে, তবে তাদের নিজেদের মাঝে দ্বিধাদ্বন্দ্বটা কি নিয়ে তা অবশ্য বোঝা গেল না। এই যুদ্ধ দুইজনের মধ্যে যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া এই বানরের, এটা আসলে কেন? আসলে বানরদের যে পরিবার বা ফ্যামিলি থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে সাব অ্যাডাল্টের কিছু থাকে মেল। সাব অ্যাডাল্ট মেলগুলো যখন অ্যাডাল্ট হয়, হ্যাঁ, হ্যাঁ। ওরাও চাই ওই গ্রুপটাকে নেতৃত্ব দিতে। আচ্ছা আচ্ছা, তো নর্মালি আলফা মেলটা গ্রুপের সব থেকে বেশি খাবার পায়, মানে বিষয়টা হচ্ছে যে আলফা মেলটা হচ্ছে এই গ্রুপের সর্দার। সর্দার। আচ্ছা, এখন অন্যরাও হচ্ছে সর্দার হতে চায়। হ্যাঁ, অন্যরাও সর্দার হতে চায়। বয়সের সাথে সাথে যখন তারাও পূর্ণবয়স্ক হতে হয়, হ্যাঁ, তখন হ্যাঁ। তারাও চায় যেন যে এই গ্রুপটাকে সে লিড করবে। আচ্ছা আচ্ছা, এই জন্য তাদের দ্বন্দ্ব এখন। দ্বন্দ্ব হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে শক্তিমান সেই গ্রুপটাকে লিড করে। দলনেতা দেখছি, এই দলনেতা ভবিষ্যতে যদি চেঞ্জ হয়, তখন এই দলনেতা কি আসলে এই দলের সাথে থাকে না অন্য কোথাও চলে যায়? পরবর্তীতে যে এই দলের দায়িত্ব নেয়, হ্যাঁ। ওই আগের দলনেতাকে দল থেকে বের করে দেয়। তখন আচ্ছা, আমরা আচ্ছা। দেখতে পাই যে এই এরকম একটা বানর ঘুরে বেড়াচ্ছে।
ঘনিয়ে আসছে রাত, তাই আমাদেরও নতুন ভোরের অপেক্ষা।